নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক। ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দুই কক্ষে পিআর ভোটের দাবিতে অনড় জামায়াত। জুলাই সনদের আইনি ভিত্তি ও সংস্কারে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ করতে নতুন সংবিধান দাবি এনসিপির। 8 বছর 8 মাস এদের পিছনে ঘুরতেছি। ঘুরতে তো এখন বুঝতে পারি যে কখন কি বলে। লেখা দিল অক্টোবর মাসে যোগাযোগ করেন। বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না গ্রাহক। মরণাপন্ন 15টি জীবন বীমা কোম্পানি। আস্থা কমতে থাকায় 14 বছরে পলিসি কমেছে 54 লাখ। সরকারি ব্যবস্থার তাগিদ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শাহসিন। দেশের চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সিএসির সঙ্গে বৈঠকের পর দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনের আশ্বাস দিয়েছে কমিশন। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলে দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তার। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে রোববার বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি সিএসির কাছে নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে গণমাধ্যমে কথা বলেন নজরুল ইসলাম খান। ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা মোতায়েনে কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান বিএনপি নেতা। প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো, নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশে চরমপন্থা ও মৌলবাদ যেন আর আসতে না পারে সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বাক স্বাধীনতা নিশ্চিতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লেখার স্বাধীনতার কথা বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, আপনার মত পার্থক্য তুলে ধরার কথা বলেছেন, সমালোচনার কথা বলেছেন। আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি অ্যাকাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই, এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ আর যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে, বাস্তবায়নটা আমরা করি না, এটাই হলো ব্যবধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্মের শঙ্কা জামায়াতের। উচ্চ ও নিম্ন দুই কক্ষে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মনে করে দলটি। মৌলিক সংস্কারের দাবি পূরণে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি নেতাদের। আর নতুন দেশ করতে সব দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান এনসিপির। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের মানুষেরা জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি পাবে, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে, ফ্যাসিবাদী সংবিধান থেকে মানুষ মুক্তি পেয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণ ঘটবে। জুলাই সনদের আইনি ভিত্তি না নিয়ে নির্বাচন হলে নতুন করে ফ্যাসিবাদের জন্ম হবে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে, আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে।
লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত 2 হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনি ভিত্তির দাবি পূরণে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে একটি দল ছাড়া সব রাজনৈতিক দল একই মঞ্চে আছে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসঙ্গতি দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, সাংবিধানিক রূপ দিতে হলে সংসদের মাধ্যমে করতে হবে, অন্য কোনো উপায় নেই। জামায়াত বলছে, বাস্তবায়ন প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছাড়লে জাতিসংঘে প্রতারণা করা হবে। অন্যদিকে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতি সুরাহা চায় এনসিপি। আর সিপিবি বলছে, খসড়ায় ফুটে উঠেছে বিশেষ গোষ্ঠীর বয়ান। শনিবার কাঙ্ক্ষিত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পেয়েছে রাজনৈতিক দলগুলো। এতে বলা হয়েছে, আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সংবিধানে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদ। স্বাক্ষর করার প্রস্তুতি হিসেবে 20 আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রশ্ন তোলার সুযোগ না রাখার পক্ষে সমর্থন জানিয়ে সনদের চূড়ান্ত খসড়ার বাস্তবায়নের প্রক্রিয়া উল্লেখ না থাকায় হতাশা জানিয়েছে এনসিপি। তবে প্রশ্ন তোলা যাবে না এমন অঙ্গীকারনামাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলছে সিপিবি। আদালতের প্রশ্নের ক্ষেত্রে এই ধরনের কেউ যাতে কোনো রিট করতে না পারে, এই পুরো প্রক্রিয়া নিয়ে, পুরো বিষয়টি নিয়ে, বিধানাবলী নিয়ে, আর এর ব্যাখ্যাটা যেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ন্যস্ত থাকে। জুলাই সনদ এটা তো আমাদের জন্য অতি প্রয়োজনীয়, একটা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করেছিলাম সরকার এটি নির্বাচনের আগেই পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে, কিন্তু সেই দিক থেকে আসলে তেমন কোনো দিকরেখা বা রূপরেখা আমরা এই খসড়াতে এখনো পাইনি। প্রশ্ন তোলা যাবে না, বিশেষ করে আদালতে, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। এটা হবে যেন আমরা দায় মুক্তি দিচ্ছি, কিন্তু দায় মুক্তি দেওয়া এটা গণতন্ত্রের বিপরীতমুখী অবস্থান। খসড়ায় কিছু অসামঞ্জস্য রয়েছে জানিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, সনদকে সাংবিধানিক রূপ দিতে হলে সংসদে যেতে হবে। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যারা জলঘোলা করছে তারা পতিত সরকারকে সহায়তা করছে। কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, আর কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তবে এগুলো আমরা আমাদের মতামতে উল্লেখ করে তাদেরকে জানিয়ে দেব। ওনারা 20 তারিখের মধ্যে পাঠাতে বলেছেন, আমরা এর ভিতরে আশা করি পাঠাতে পারব। আমরা জাতীয় ঐক্য স্বার্থে আমরা ছাড় দিয়েছি, আমরা এগ্রি করেছি। সাংবিধানিক রূপ দিতে হলে পার্লামেন্টে যেতে হবে, সুতরাং পার্লামেন্টের ছাড়তেই হবে। যত জল ঘোলা করা হবে, পানি ঘোলা করা হবে, তত পতিত সরকারের সুবিধা হবে। সনদের বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিলে জাতির সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছে জামায়াত ইসলামী। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। ঐকমত্য কমিশনের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সিলেটে পাথর লুটে স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী জানুয়ারিতেই চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রোববার দুপুরে সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো আদেশ হয়েছে বলে তার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে আগামী নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। সরকার সকল উপদেষ্টা পরিষদ
এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের নিজস্ব মত। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এদিকে সিলেটের ভোলাগঞ্জে সম্প্রতি পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ বা নীরব ভূমিকার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। আগামী জানুয়ারি থেকেই 10 বছরের জন্য চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা জানান, এই প্রকল্পের মাধ্যমে নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে সেচের পানি ধরে রাখাই প্রধান লক্ষ্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সিলেটে মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার শালুটিকর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মাটি চাপা অবস্থায় অন্তত 11,000 ঘনফুট পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত 2 জনকে আটক করা হয়। এর আগে শুক্রবার 1 লাখ ঘনফুটের বেশি পাথর এবং শনিবার প্রায় 2.5 লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়। ঢাকায় আরও 2টি মেট্রো রেল প্রকল্পের ব্যয় কমাতে জাপানি প্রতিষ্ঠান জাইকার সঙ্গে দর কষাকষি করছে অন্তর্বর্তী সরকার। তবে ইতিবাচক সাড়া পাওয়া নিয়ে সন্দিহান পরিকল্পনা উপদেষ্টা। একনেক বৈঠকের পর ব্রিফিংয়ে জানান, 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও বিদ্যুতের সিস্টেম লস কমানো সহ 9,362 কোটি টাকার 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 2030 সালের মধ্যে ঢাকায় মোট 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা নেয় বিগত আওয়ামী লীগ সরকার। এর মধ্যে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি 6 রুটের কাজ শেষের দিকে। বাস্তবায়নাধীন 2টি মেট্রো রেল হচ্ছে কমলাপুর থেকে বিমানবন্দর ও কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত এমআরটি লাইন 1 এবং সাভারের হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন 5। দুটো প্রকল্পই বাস্তবায়নের কাজ করছে জাপান। এই 2 প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিকাদারদের কাছ থেকে যে দর প্রস্তাব পাওয়া গেছে তাতে মোট নির্মাণ ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা, যা সরকারের প্রাক্কলনের দ্বিগুণেরও বেশি। রোববার একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, অতিরিক্ত ব্যয় কমাতে জাইকার সঙ্গে দর কষাকষি চলছে। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না দস্তুর করা, ওরা এক কথার মানুষ, তবু আমরা চেষ্টা করছি। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের পর স্থায়ী ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকা দিচ্ছে সরকার। ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। ঢাকা শহরে পরিশোধিত পানি সরবরাহে ঢাকা ওয়াসার প্রকল্পের 3বার সংশোধনী নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। এটাকে একটা কেস স্টাডি হিসাবে গ্রহণ করা হলো যে এই প্রজেক্টটা আসলে এত দেরি হলো কেন এবং এতে কি কি অনিয়ম হয়েছে। বিদ্যুতের সিস্টেম লস কমানো সহ 9,362 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গণ অনশন কর্মসূচির পর একনেকে পাশ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। 519 কোটি টাকার প্রকল্প অনুমোদনের খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা দূর করার দাবিতে বিক্ষোভ হয়েছে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
2018 সাল থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন প্রান্তে 8টি ভাড়া ভবনে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ অনশনের দ্বিতীয় দিনে পাশ হয় প্রকল্প। অনশন ভেঙে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। প্রকল্প পাশ করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব দ্রুত আমাদের কাজ শুরু হয়ে যায়, আমরা যেন ক্যাম্পাসে পেয়ে যাই। আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে সরকার এটি অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন সুবিধা পান মাত্র 13% শিক্ষার্থী। এর উপর আছে হলে সিট বন্টনে দুর্নীতি। শতভাগ আবাসন নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ফটকে তালা দিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি 2.5 মাস ধরে আন্দোলন করলেও আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ বলছে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করতে কমিটি গঠন করা হয়েছে। 25 সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে হেনস্থার শিকার হওয়ার পর গ্রেফতার রিকশা চালক আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। এদিকে ওসির কাছে তাকে গ্রেফতারের ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের অসঙ্গতি ডিএমপি খতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গত 15 আগস্ট রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিকশা চালক আজিজুর রহমান। সেখানে গিয়ে হেনস্থার শিকার হন তিনি। এ সময় তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায় পুলিশ। পরদিন হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আজিজুরকে আদালতে পাঠিয়ে কারাগারে আটকে রাখার আবেদন করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও সমালোচনায় সরব হন অনেকে। রোববার ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় আজিজকে হত্যা মামলায় নয়, এপ্রিল মাসের একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আজিজুরের গ্রেফতারের বিষয়ে ওসির ব্যাখ্যা চেয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ওসির বক্তব্যের অসঙ্গতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রোববার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতেও বাধা নেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অক্টোবরে শেষ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার সাক্ষ্য গ্রহণ। মোট 81 জন আসামির বিরুদ্ধে এরই মধ্যে 9 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। জবানবন্দি দিতে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে মামুনের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে সাক্ষ্য গ্রহণের তারিখ। শাসনামলে সংগঠিত 81 জন সাক্ষীর মধ্যে এরই মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাদের জেরা করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। কিন্তু সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী কোনো সাক্ষীকেই জেরা করেননি। পুরোটা সময় কাঠগড়ায় নিশ্চুপ বসে থাকতে দেখা গেছে মামুনকে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুন কবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন এ নিয়ে এখন যত কৌতূহল। তার আইনজীবী বলছেন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন সাবেকেই পুলিশ মহাপরিদর্শক। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে মামুনের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে সাক্ষ্য গ্রহণের তারিখ। আমরা ওনার সাথে আলোচনা করে ঠিক করবো। আপনারা সেদিন জানতে পারবেন, কারণ এটা গোপনীয় বিষয় না, সাক্ষী উনি প্রকাশে দিচ্ছেন। একজন অভিযুক্ত যদি ক্ষমা পায় তার মানে এই নয় যে তার অধস্তন সকলেই ক্ষমা পেয়ে যাবে। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 4 জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে 2 জন উত্তরায় হত্যাযজ্ঞের ঘটনায়, 1 জন আশুলিয়ায় লাশ পোড়ানো এবং আরেকজন খুলনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষ্য দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছেন। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব।
এদিকে রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, গাজীপুরের কোনাবাড়ির আলাদা 4 মামলায় 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় আবেদনে এসব মামলা তদন্ত রিপোর্ট দাখিল পিছিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 123 জন। বিনিময়ে নিয়েছেন সরকারি পদ, টাকা ও ফ্ল্যাট। একটি গণমাধ্যমের এমন প্রতিবেদন আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরুর কথা জানালো দুদক। রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও $2.5 লাখ মার্কিন ডলারের সেন্ট কিটসের নাগরিকত্ব গ্রহণের প্রমাণ পাওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে প্রকাশিত বইটির ভূমিকায় শেখ হাসিনা লিখেছিলেন। বঙ্গবন্ধুর লেখা 4টি খাতা সম্পাদনা ও সংশোধনের পর প্রকাশ করা হয়েছে বইটি। তবে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় বইটি লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি এবং তার নেতৃত্বে থাকা 123 সদস্যের একটি দল। বিনিময়ে সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পাওয়ার অভিযোগ করা হয় প্রতিবেদনে। রোববার দুদক মহাপরিচালক জানালেন, এ ঘটনা তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানায় দুদক। একই সঙ্গে $2.5 লাখ মার্কিন ডলারে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব গ্রহণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। দেশে এবং দেশের বাইরে $2,50,000 মূল্যের সম্পদ পাচার করেছেন এবং সেই পাচারকৃত অর্থে আমরা বলেছি সেন্ট কিটসে তিনি নাগরিকত্ব নিয়েছেন। এদিন 12 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সাউথ ইস্ট ব্যাংকের প্রায় 69 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ 15 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এ সময় দগ্ধ হন একজন। তেলের ট্যাঙ্ক আনলোড করার সময় আগুনের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। আর ফায়ার সার্ভিস বলছে তাৎক্ষণিক জানা যায়নি কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। স্থানীয়রা জানান বিকট শব্দের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করেন স্টেশনের কর্মচারী সহ আশেপাশের মানুষজন। পাম্পে একটি তেলের ট্যাঙ্ক আনলোড করার সময় আগুন লাগে বলে জানান তারা। এ সময় পুড়ে যায় তেলবাহী লরি, দগ্ধ হন গাড়ি চালক। বিকট শব্দ পেলাম, পরে দেখি এখানে ধোঁয়া, পরে আমি মনে করছি আগুন লাগছে, পরে দৌড়ে আসলাম, দেখি পরে আসলে আগুন লাগছে। আমি গোসল করতে গেছি, গোসল করতে গেছি, একটা শব্দ হয়েছে, এইটুকুই আমি বলতে পারি। শব্দ হওয়ার পর আইসে বাইরে এখানে আগুন লাগছে। আগুনটা 7:21 লাগে, তখন আমরা তাড়াতাড়ি তৎক্ষণিক যে আমাদের সব রেডি করছি, পাইপ টাইপ আবিজেবিলে সবগুলো রেডি করছি। রেডি করে সর্বপ্রথম আমরা পানি দিচ্ছি। ড্রাইভার যদি অবদানটা রাখতো, গাড়িটাও যে সময় হইতে আগুনটা আসতে আসতো, উনি যদি গাড়িটা ব্যাগে দিয়ে দিত তাহলে এত বড় দুর্ঘটনা হয় না। ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান 7:18 খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনটা খুবই ভয়াবহ ছিল, তৈল অক্টেনের আগুন। আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল, আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে, তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার বিকেলে খুলনা থেকে আমনুরাগামী তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে স্টেশনে আটকা পড়ে পূর্ণভবা এক্সপ্রেস ও ঈশ্বরদী কমিউটার সহ কয়েকটি ট্রেন।
ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হতে 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। সকালে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা তার। আমনুরা পাওয়ার প্ল্যান্টে যাওয়ার সময় 100 গজ আগে 5টি তেলের গাড়ি লাইনচ্যুত হয়ে এখনো পড়ে আছে। প্যাসেঞ্জারের যাত্রী আপনার অনেক হয়েছে, ভোগান্তি সইতে হয়েছে, অনেকজন অনেক দিকে ছুটাছুটি করেছে। 28টা ওয়াগন নিয়ে আসার পথে 6টা পার হওয়ার পরে 5টা বিটিও লাইনচ্যুত হয়। এটা তেলবাহী বিটিও পাওয়ার প্ল্যান্টের জন্য আসছিল। উদ্ধার কাজ শেষ হলে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। মেকানিক্যাল সমস্যা এখনো তদন্ত করবে, তারপরে বলা যাবে। এটা সঠিক আমাদের জানা নাই, তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। আগামী 2রা অক্টোবর থেকে এই বিমানবন্দরে সমুদ্রের বুক ছুঁয়ে উঠানামা করবে আন্তর্জাতিক ফ্লাইট। রানওয়ে পুরোপুরি প্রস্তুত হলেও বিমানবন্দরটির গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনও বাকি, আর নির্ধারিত সময়ের আগে তা শেষ করতে চলছে কাজ জোরে সোরে। মোহাম্মদ ফেরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের বুক ছুঁয়ে এবার উঠবে আন্তর্জাতিক ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর রূপ নিচ্ছে আন্তর্জাতিক রূপে। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা। রানওয়ে সম্প্রসারণে যোগ হয়েছে অতিরিক্ত 1700 ফুট, যার পুরোটাই সমুদ্রের বুকের উপর। এখন রানওয়ের মোট দৈর্ঘ্য 10,700 ফুট, যা দেশের দীর্ঘতম রানওয়ে। বর্ধিত অংশের যে রানওয়ে লাইটিং পেইন্টিংয়ের কাজ, এটাও আমরা প্রস্তুত আছি। এটা আশা করছি যে আমাদের যে অপারেশনের যে টার্গেট লাইন, তার আগে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে টার্মিনাল ভবনের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যাত্রী অভ্যর্থনা, ইমিগ্রেশন, কনভেয়ার বেল্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে দ্রুত গতিতে, যা নির্ধারিত সময়ের আগে শেষ করতে ব্যস্ত শ্রমিক ও প্রকৌশলীরা। মানে পুরো কাজ যদি কেউ সম্পূর্ণ শেষ করতে হয় তাহলে আমাদের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এটা আমাদের পিডিএম স্যার মহোদয় অলরেডি কর্তৃপক্ষের সাথে এটা আলোচনা করছে। তাই এটা হলো আমাদের লাস্ট টাইম। তারপর আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের আন্তর্জাতিক রূপ কক্সবাজারের পর্যটন ও অর্থনীতিতে আনবে বিপ্লব। তবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ মাত্রায়। অপারেশনাল করার জন্য যা যা প্রয়োজন সে কাজগুলো সম্পূর্ণ হয়েছে। আমাদের নজর দিতে হবে শুধু যে এয়ারপোর্ট পেরিমিটারের মধ্যে নিরাপত্তা তা না, সারা কক্সেস বাজার, ইনানি পর্যন্ত, টেকনাফ পর্যন্ত যারা ট্যুরিস্ট জোন যেটা আমাদের, এই সমস্তটা এলাকার নিরাপত্তা কিন্তু ইনভলভ। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি উদ্বোধন করে, পাশাপাশি যেটা আমাদের এয়ারপোর্ট ফেসিলিটিস, কাস্টম, ইমিগ্রেশন সবগুলো এবং বন্ডেড ওয়্যার হাউস, এই ফেসিলিটিগুলো এনশিওর করে আমি মনে করি কক্সবাজারের একটা অর্থনীতির একটা আমূল পরিবর্তন ঘটবে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এটি। আকাশপথে আন্তর্জাতিক সংযোগ খুলে গেলে এই জনপদে খুলে যাবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় সময় রোববার ভোরের দিকে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের এক রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আকস্মিক কয়েকজন অস্ত্রধারী রেস্তোরাঁয় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 36টি গুলির খোসা উদ্ধার করা হয়। বন্দুকধারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। কুয়েতে কর্মী নিয়োগে চালু হলো ভিসা সত্যায়ন ব্যবস্থা। প্রবাসীদের সুরক্ষায় বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। তাদের দাবি, ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অধিকার সুরক্ষায় দেশটির বাংলাদেশ দূতাবাস চালু করেছে ভিসা সত্যায়ন ব্যবস্থা। নতুন ব্যবস্থায় কুয়েতগামী শ্রমিকদের নিয়োগকর্তা আবাসন, কর্মপরিবেশ ও চুক্তিপত্র যাচাই করে তারপর ভিসা সত্যায়ন করা হচ্ছে।
ফলে কুয়েতে প্রবেশের আগেই প্রবাসীরা পাচ্ছেন প্রতারণা থেকে সুরক্ষার নিশ্চয়তা। অনেকেই এটিকে সময়োপযোগী ও প্রবাসী বান্ধব এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। দূতাবাসের প্রতিনিধি দল সরজমিন কোম্পানির অবস্থা যাচাই করে সত্যায়িত করছে। এ প্রক্রিয়ার মাধ্যমে একজন শ্রমিক অন্তত 2 বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবেন। তবে অভিযোগ উঠেছে দূতাবাসের উদ্যোগকে বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু দালাল চক্র। তারা সত্যায়নবিহীন ভিসাধারী শ্রমিকদের ঢাকা বিমানবন্দর দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। প্রবাসীদের দাবি ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করতে আইনি কাঠামো তৈরি করা হোক, যেন বিমানবন্দরেই তা যাচাই করা হয়। 2টা লোক এই কুয়েতে আনার পরে এদের ভিসা হওয়ার পরে লোকের কন্ট্যাক্ট চলে গেছে। লোকগুলার থাকার জায়গা ছিল না, তাদের খাবার ছিল না, তাদের চাকরি ছিল না। যেই টাকা দিয়ে আনছিস তার আবার সেম টাকা খরচ করে তাদের আকামা, লাইসেন্স অনেক কিছু করা হয়েছিল, এবং কি আমি লোকগুলা বসিয়ে খাওয়ানো হয়েছে। এই ধরনের একটা পরে উদ্যোগ যদি নেয় তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো থাকতে পারবো। ভিসাটা নেওয়ার পরে যে কোনো হয়রানি না হই, তার জন্য এই জিনিসটা খুব ভালো লাগছে আমাদের। এটার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাই এমবেসিকে, দূতাবাসকে। কুয়েতে বাংলাদেশি প্রবাসীরা রাষ্ট্রদূতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এই সঙ্গে তাদের দাবি ভিসা সত্যায়ন ব্যবস্থা যেন স্থায়ী করা হয় এবং আইন করে বাস্তবায়ন নিশ্চিত করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দক্ষিণ কোরিয়ার পাহাড় আর বনভূমির মাঝে লুকিয়ে আছে দেশের উন্নয়নের অবিশ্বাস্য কাহিনী। কঠিন ভৌগোলিক প্রেক্ষাপটে হাজার হাজার টানেল ও সড়ক নির্মাণ করে কোরীয়রা গড়ে তুলেছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। নাগরিকদের অদম্য শ্রম ও সাহসী দেশকে দ্রুত গতিতে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। প্রায় 1 লাখ বর্গ কিলোমিটার আয়তনের দক্ষিণ কোরিয়ার 70% পাহাড় আর 30% সমতল। কোরিয়ান যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছিল কঠিন কাজ। ঠিক তখন হাজার হাজার শ্রমিক দিনরাত খেটে পাহাড় কেটে সড়ক ও টানেল নির্মাণে অংশ নেন, যা পরবর্তীতে বিপ্লব ঘটায় যোগাযোগ ব্যবস্থায়। পাহাড় কেটে রেলপথ ও সড়ক পথে দেশ জুড়ে রয়েছে প্রায় 4000-এরও বেশি টানেল, যেগুলো সেন্সর ভিত্তিক স্মার্ট মনিটরিং সিস্টেমের আওতায়, যা ধোঁয়া, আগুন, গ্যাস, তাপমাত্রা, যানবাহনের গতি সব সময় পর্যবেক্ষণ করে। মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাই কভারেজ ছাড়াও টানেলগুলোতে রয়েছে দুর্ঘটনায় উদ্ধারে যোগাযোগের জন্য রেডিও রিপিটার সিস্টেম। এই পাহাড়ে ঘেরা পর্বতময় দেশটাকে তারা কেটে বিভিন্ন ফ্যাক্টরি, মিল, কলকারখানা তৈরি করছে এবং টানেল তৈরি করছে, বিশাল বিশাল টানেল, যে টানেলের মাধ্যমে তারা দেশের যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর করছে। এই কারণে দেশটা অনেক ডেভেলপ হয়েছে। রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং তারা যে টানেলগুলো তৈরি করেছে এগুলোও খুব সুন্দর। তো আমরা বাংলাদেশ সমতল ভূমি হওয়ার পরও আমরা তাদের মতো উন্নত শিখরে যেতে পারি নাই। আর দক্ষিণ কোরিয়া তাদের পাহাড় হওয়ার পরও তারা অনেক সুন্দরভাবে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ার ইয়োলহিয়ন টানেল, যেটি 50.3 কিলোমিটার লম্বা পথ। এই টানেলগুলো না তৈরি হলে হয়তো দক্ষিণ কোরিয়ার অস্তিত্ব টিকে থাকাটাই কঠিন হয়ে যেত। জীবনের ঝুঁকি নিয়ে টানেল বানাতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সড়ক টানেলগুলো শুধু প্রযুক্তির নিদর্শন নয়, বরং এগুলো কোরীয় নাগরিকদের অদম্য সাহস, শ্রম ও দেশের জন্য আত্মত্যাগের প্রতীক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হলো জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে স্মরণ সভা। বাংলাদেশি স্টুডেন্টস অ্যালায়েন্স ফিনল্যান্ডের আয়োজনে শহীদদের স্মরণ ও গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের আহ্বান জানানো হয়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। জুলাই আন্দোলনে ভাইকে হারিয়েছেন। আদরের ছোট ভাই শহীদ সমুদ্রের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ফিনল্যান্ড প্রবাসী নির্ঝর মিরানা জামান। সমুদ্র ছিল আমার মা বাবার সেই বৃদ্ধ বয়সের সাথী আর কি। বাংলাদেশি স্টুডেন্টস অ্যালায়েন্স ফিনল্যান্ডের আয়োজনে রাজধানী হেলসিঙ্কিতে জুলাই বিপ্লবের দিনলিপি, প্রত্যাশা, অর্জন ও অসম্পূর্ণতা শীর্ষক স্মরণ সভা। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা। বক্তব্য রাখেন বিশিষ্টজনরা। 36শে জুলাইয়ের চেতনায় চিত্রাঙ্কন করে শিশুরা, পুরস্কৃত করা হয় তাদের। এছাড়া দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় জুলাই বিপ্লবের সেই চিত্র।
ফিরিয়ে নিয়ে যায় সেই ঐতিহাসিক সময়ে। তাদের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে গত বছরও আমরা বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। পরিবেশিত হয় দেশ ও দ্রোহের জাগরণী গান, নাটিকা। শহীদ ও আহতদের সুস্থতায় দোয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। আমরা যারা জুলাইয়ের পক্ষের মানুষ আছি, সব দল মিলে আমাদের দেশের পক্ষে কাজ করতে পারি, আন্তর্জাতিক ভাবে আমাদের দেশকে পজিটিভ ওয়েতে তুলে ধরতে পারি। এই জন্যে আমাদের এই আয়োজন। সবাই আমাদেরকে অখণ্ড সমর্থন জানিয়েছেন এবং তারা ওয়াদাবদ্ধ হয়েছেন ভবিষ্যতে আমরা ফিনল্যান্ড প্রবাসীরা অন্তত জুলাইকে বাঁচিয়ে রাখবো। 24 জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে যখন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনা, তখন জেগে উঠে ফিনল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড পার্লামেন্ট সহ একযোগে 9টি শহরে প্রতিবাদ জানায় তারা। রেমিটেন্স বন্ধ সহ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন বাংলাদেশের ভয়াল সেই হত্যাযজ্ঞ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। ইতালি ও ইউরোপ জুড়ে চলছে মধ্য আগস্টের গ্রীষ্মকালীন ছুটি। অসংখ্য পর্যটকের ভিড়ে মুখরিত ইতালির সবগুলো পর্যটন কেন্দ্র। এবারের ছুটিতে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যাও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদুর রহমান এর তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে গ্রীষ্মকালীন ছুটি মানে পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। সারা বছরের ক্লান্তি ভুলে পরিবার পরিজন নিয়ে এসব পর্যটন কেন্দ্রে ঘুরতে যান দেশ বিদেশের পর্যটকরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। নান্দনিক সৌন্দর্যের ভেনিস, ফ্লোরেন্স, মিলান, রোম ও নেপোলি সহ গুরুত্বপূর্ণ সব পর্যটন কেন্দ্রে ভিড় জমান লাখ লাখ পর্যটক। ছুটিতে দল বেঁধে ও পরিবার নিয়ে এক দেশ থেকে অন্য দেশ, এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। আনন্দে পরিবারের সঙ্গে এই দিনগুলো কাটাচ্ছেন তারা। ইতালিতে ঘুরতে আসছি। ইতালিতে শুধু পর্যটক আর পর্যটক, যেদিকে তাকাই শুধু পর্যটক। অন্যান্য দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসছে মানুষ। পর্যটকের সমাহার এই ইতালিতে। ইতালির ভেনিসে সকল বাংলাদেশি এবং প্রবাসীরা বিভিন্ন দেশে ঘুরতে যায়। পুরা ভেনিসে এবং ইতালিতেই টুরিস্ট আসে, তার মধ্যে অনেক বাংলাদেশি এই বছর দেখা যাচ্ছে। ইতালিতে 15 আগস্টকে বলা হয় ফের আগস্ট। এই সময় প্রতি বছর ইতালি ও ইউরোপের দেশগুলোর সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানাগুলোতে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়। তবে পর্যটন নির্ভর ও গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্রগুলোর কার্যক্রম অব্যাহত থাকে। অসংখ্য পর্যটকের ভিড়ে এবছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি প্রবাসী পর্যটকদের সংখ্যা। সময় সংবাদ, ইতালি। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন দলটির দক্ষিণ আফ্রিকার নর্থ শাখা। স্থানীয় সময় শনিবার দুপুরে জোহান্সবার্গের ফোর্ডসবার্গে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। প্রধান অতিথি ছিলেন আহ্বায়ক জহিরুল আলম তরুণ। প্রধান বক্তা এবং দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মোশাররফ। জাপানের রাজধানী টোকিওতে উৎসব মুখর পরিবেশে চাঁদপুর সোসাইটির পরিচিত ও অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ ভাজা, তরমুজ এবং ঝালমুড়ি পরিবেশন। ছিল কবিতা পাঠ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও। স্থানীয় প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। সভায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়। ছুটি শেষে আবারও দলের সঙ্গে যোগ দিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। মিরপুরে স্কিল ক্যাম্পের শেষ দিনে রিশাদ নাসুমদের নিয়ে দীর্ঘ সেশন করেছেন পাকিস্তানি এই কোচ। ছুটি কাটিয়ে এদিন অনুশীলনে যোগ দিয়েছেন তৌহিদ হৃদয়ও। সামনে নেদারল্যান্ডস সিরিজ, এরপর কঠিন পরীক্ষা এশিয়া কাপ। এর আগে ক্রিকেটারদের সেরা ছন্দে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ফিল সিমন্সের কোচিং প্যানেল। কখনো রাগ, কখনো খুনছুটি, ভালো করলে হাততালি দিতেও কার্পণ্য করছেন না। মুশতাক আহমেদের সঙ্গে রিশাদদের সম্পর্কটা এমনই। এদিন পাকিস্তানি কোচকে পেয়ে যেন একটু বেশি চনমনে ছিলেন টাইগার স্পিনাররা। সবাই যেন ব্যস্ত হয়ে উঠলেন যার যার সমস্যা খুঁজে বের করতে।
ফিটনেসের পর আগের দুদিন হয়েছে স্কিল ক্যাম্প। পাকিস্তান সিরিজ শেষে ছুটিতে যাওয়া মুশতাক দলের সঙ্গে যোগ দিয়েছেন এদিন। এসেই লেগে পড়লেন তার স্পিনারদের কঠিন লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুত করতে। তার ক্লাসে রিশাদ, তানবীর, নাসুমরা ছিলেন বেশ মনোযোগী। মাঝে আবার লিটনদেরও পরামর্শ দিয়েছেন পাকিস্তানি এই কোচ। টি-20 অধিনায়কত্ব পাওয়ার পর আলোচনা, ফর্মে কবে ফিরবেন লিটন। মাঝে মধ্যে ভালো ইনিংস খেললেও ছন্দ ধরে রাখতে পারছেন না। পারফর্ম না করে ক্যাপ্টেন্সি টিকিয়ে রাখা কঠিনই হবে। এলকেডির এশিয়া কাপে রানে ফেরাটা খুব জরুরি। সালাউদ্দিন, ফিল সিমন্সরাও সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সেরা ছন্দে ফেরাতে। ভুলগুলি ঠিক করতে তাকে নিয়ে করেছেন আলাদা সেশন। এবার বড় পরীক্ষা কোচদেরও। বিসিবি তাদের উপর আস্থা রেখেছে, এবার সেটা দেখাতে হবে এশিয়ার মঞ্চেই। অনুশীলনের ফাঁকে তাই কোচিং প্যানেলের সদস্যরা মিলে আঁটছেন নতুন কৌশল। আবুধাবিতে টাইগারদের ত্রুপের তাস হতে পারেন শামীম পাটোয়ারি। ফিল সিমন্সও চেষ্টা করছেন তাকে সেভাবে প্রস্তুত করতে। শামীমও ভিন্ন ভিন্ন শট খেলে হেড কোচের কাছ থেকে আদায় করে নিয়েছেন বাহবা। ম্যাচের শেষ দিকে জাকের আলীকে ধরতে হবে হাল। প্রিয় শিষ্যকে আরও পরিণত করতে সালাউদ্দিন বেশ ব্যস্ত। পুরোটা সময় তার ব্যাটিং নেটের পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখেছেন সিনিয়র সহকারী এই কোচ। মায়ের চিকিৎসার জন্য ছুটি নেয়া তাওহিদ হৃদয়ও এদিন ফিরেছেন অনুশীলনে। লম্বা সময় নেট সেশন করার পর লিটন শান্তদের গন্তব্য ইনডোর, যেখানে পাওয়ার হিটিং দীক্ষা মিলেছে জুলিয়ান উডের কাছ থেকে। এশিয়া কাপে আবুধাবির গরম বড় চ্যালেঞ্জ হবে টাইগার পেসারদের জন্য। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে মোস্তাফিজ সাকিবদের কঠিন পরীক্ষা। সেই কন্ডিশনের চ্যালেঞ্জ কিভাবে নেবেন সেটাই হয়তো শিখিয়ে দিচ্ছেন পেস বোলিং কোচ শন টেইট। নেদারল্যান্ডস সিরিজের আগে মিরপুরে এটাই ছিল স্কিল ক্যাম্পের শেষ দিন। মঙ্গলবার দল যাবে সিলেটে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক। ভোটের অধিকার প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের। চরমপন্থা ও মৌলবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দুই কক্ষে পিয়ার ভোটের দাবিতে অনড় জামায়াত। জুলাই সনদের আইনে ভিত্তি ও সংস্কারের সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। নতুন দেশ গড়তে নতুন সংবিধান দাবি এনসিপি। এ ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।